আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ স্কাউটসের লক্ষ্য অনুযায়ী ২১ লক্ষ স্কাউট ২১ সালে আমরা তৈরি করার জন্য যে কাজকর্ম করে যাচ্ছি, আমাদের একটি মূল বিষয়, প্রতিবদ্ধ বিষয় হচ্ছে কোয়ালিটি স্কাউটিং। কোয়ালিটি স্কাউটিং এর জন্য আমাদের যে প্রয়োজনীয় বিষয়, তা আমাদের স্কাউটদের সৃজনশীলতার বিকাশ। স্কাউটরা সদা প্রস্তুত, তারা চৌকস। এই গুণগত মান বৃদ্ধি করতে সৃজনশীলতার কোনো বিকল্প নেই। তা আসুন, আজকে আমাদের এই টক শোতে দুজন সৃজনশীল মানুষ, সৃজনশীল স্কাউটার উপস্থিত রয়েছেন। তাদেরকে নিয়ে আজকে আমরা লাইভ করব। আমরা এক্ষুনি তাদেরকে পরিচয় করিয়ে দিব। তার আগে আমাদের এই লাইভটি আমরা একটু শেয়ার করে আসি। আমাদের বিভিন্ন গ্রুপে এবং পেজে বন্ধুরা রয়েছে, তারা যেন দেখতে পায়। আপনারা যারা শুনতে পাচ্ছেন তারাও লাইভটি শেয়ার করে দিন। টক শোতে আমাদের সাথে যারা উপস্থিত, আমাদের সাথে যে বিজ্ঞ আলোচকরা রয়েছেন তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের টক শোতে উপস্থিত হয়েছেন, যার যার নিজস্ব স্টুডিও থেকে আমাদের এই টক শোতে উপস্থিত হয়েছেন জনাব তাহসিন আলম, আহ, বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার। উনি একজন স্থপতি, একজন সৃজনশীল মানুষ। আর আমাদের সাথে আছেন চৌধুরী মেহের এ খোদা দ্বীপ, আপনারা অনেকেই তাকে চেনেন। উনি একজন স্বনামধন্য নিউজ ব্রডকাস্টার, দেশ টিভিতে আছেন, এবং একজন স্কাউটার, উডবাজার সমতল ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক এবং ঢাকা জেলা রোভারের সহকারী কমিশনার। তা আমাদের দুজন অতিথি উপস্থিত হয়েছেন যথাসময়ে। আমরা শুরু করব আমাদের আলোচনা। আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্কাউটিং ও সৃজনশীলতা। আপনারা জানেন স্কাউটরা সৃজনশীল, স্কাউটিং স্কাউটরা চৌকস, এবং স্কাউটরা সদা প্রস্তুত। তো আমরা আলোচনা করব আমাদের নিজস্ব বিষয়গুলি, নিজেদের মতো করে আমরা গুছিয়ে বলার চেষ্টা করব, এবং যারা শুনছেন বা যারা দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথিদের জন্য, অবশ্যই আপনারা করবেন কমেন্টে, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। তাহসিন, আপনি শুরু করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি প্রথমেই একটা কোটেশন দিয়ে শুরু করতে চাচ্ছি আসলে। আহ, আমাদের সবার খুবই ওয়েল নোন একজন মানুষ, অ্যালবার্ট আইনস্টাইন। উনি বলেছেন যে ক্রিয়েটিভিটি ইজ ইন্টেলিজেন্স হ্যাভিং ফান। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের একটু ব্যাপারটাকে ডিফারেন্ট ভাবে বোঝা উচিত। হোয়াট ইজ ক্রিয়েটিভিটি? সৃজনশীলতা কি আসলে? সৃজনশীলতা আসলে আর কিছুই না। আমাদের বুদ্ধিমত্তাকে যখন আমরা আহ আরেকটা লেভেলে নিয়ে কাজ করি, যখন আমাদের বুদ্ধিমত্তা অসম্ভব রকমের মজা পায় অনেকগুলা কাজ করে, সেটাকে আমরা সৃজনশীল কাজ বলতে পারি। তো আমি আজকে অসম্ভব আনন্দিত যে আমাদের এই স্কাউটের বন্ধুদের মাঝখানে আমি যদি কিছুটা আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি সৃজনশীলতা এবং স্কাউটিং ব্যাপার। ধন্যবাদ। ধন্যবাদ প্রথমেই আমাকে এ ধরনের একটি আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। যদিও আপনি এর আগে যেভাবে শুরুটা করেছেন যে অনেক সৃজনশীল হ্যান ত্যান, আমি আসলে ব্যাপারটা সেটা না, খুব সময় থেকেই ছোটবেলা থেকেই করা। তো আসলে স্কাউটরা সৃজনশীল এটা আমরা সবাই জানি। আমার পরিচয় আপনি দিয়ে দিয়েছেন। স্কাউটিং এবং সৃজনশীলতাটা হচ্ছে এটা আসলে তাত্ত্বিক আলোচনায় গিয়ে কিছু লাভ নেই। এখন আমাদের এই সময়টা আমরা কি করতে পারি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। যেহেতু স্কাউটরা সবাই এখন মোটামুটি ঘরবন্দি, গৃহবন্দী, তো এই সময়টাতে আসলে কি করা যায় সেইটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয়। তো আলোচনা আমি মাঝখানের কিছু অংশতে আসলে শুনতে পারিনি, সংযোগে একটু সমস্যা ছিল, এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আপনি আসলে আমাদের সাথে শেয়ার করবেন যে আমাদের স্কাউটের ছেলেমেয়েরা যে সৃজনশীলতা আসলে কিভাবে চর্চা করবে, যে আমরা আসলে কি চর্চা করি আর কি ধরনের চর্চা আমাদের হওয়া উচিত, যেটা ভবিষ্যতে হয়তো আমাদের পেশাগত জীবন ওই সৃজনশীল কাজগুলি আমাদের সহায়ক হবে। আচ্ছা, এখানে সৃজনশীলতা বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বোঝা যায় আমাদের এখানে, যেমন সহপাঠক্রমিক কার্যাবলীকেই আমরা বুঝে থাকি আমাদের পড়াশোনার পাশাপাশি। যেমন ধরেন কেউ গান গাইতে পারে, কেউ নাচতে পারে, কেউ আবৃত্তি করতে পারে, কেউ বিতর্ক করতে পারে, কেউ ভালো কথা বলতে পারে, অনুষ্ঠান উপস্থাপনা করতে পারে, অনুষ্ঠান না উপস্থাপনা করতে পারে, অ্যাটলিস্ট মাইক্রোফোনের সামনে বা কারোর সামনে কথা বলতে পারাটাও অনেক বড় একটা বিষয়। সহপাঠক্রমিক কার্যাবলীর
এগুলাকে যে আসলে সৃজনশীল ব্যাপারটা তা না, কিছু কিছু ক্ষেত্রে তো যে কোনো কাজই আসলে সৃজনশীল হতে পারে। যেমন আমাদের কারো কারো ডাক টিকিট কালেকশন এর স্বভাব আছে, আমাদের কারো কারো এই স্কাউট প্রোগ্রামের ব্যাজেস কালেকশনের অভ্যাস আছে। আমরা যদি সেইগুলাকেও সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, এখন এই কাজগুলো আসলে সৃজনশীল কাজের মধ্যেই পড়বে বলে আমার মনে হয়। আমরা এই কাজগুলোই অবশ্য সময় করতে পারি। আমার কয়েকদিন আগে আমরা আমাদের সম্মানিত বাংলা স্কাউটসের সভাপতি স্যারের একটি স্টেটমেন্ট শুনছিলাম। স্যার বলছিলেন বারবার যে আমরা স্কাউটরা একটা রুটিনের মধ্যে আসলে আমাদের চলে আসা উচিত, যারা স্কাউটরা আছেন। রুটিনের মধ্যে আসলে যেটা হবে যে এই সময় যেহেতু আসলে পড়াশোনার চাপটা একটু কম, যেটা সত্যি কথা, স্কুলগুলোতে ক্লাস হচ্ছে না, সংসদ টিভি থেকে সরকার ক্লাস করাচ্ছেন বটে, কিন্তু সেটা আসলে কতটুকু মানে এমন তো না যে স্কুলে থাকলে যে প্রেশারটা থাকতো সেই প্রেশারটা তো আসলে নাই। তো এই সময় যদি একটা রুটিন করে আমরা করে নিতে পারি এবং প্রতিদিন আমরা কিছুটা সময় পড়াশোনা করতে পারি, আদারওয়াইজ দেখা যাবে যখন স্কুলগুলো শুরু হয়ে যাবে আমরা ইনশাল্লাহ এরকম একটা ক্রান্তিকালীন সময় আশা করছি খুব দ্রুতই আমরা এটা থেকে বেরিয়ে যেতে পারবো। সো এই জিনিসটা আমাদের জন্য সুবিধাটা হচ্ছে, তখন এখন যদি আমরা একেবারে পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যাই তাহলে আমাদের জন্য একটু সমস্যা হবে, পরবর্তীতে আমাদের পড়াশোনায় মনোযোগটা কম আসবে। তো পড়াশোনাটাও করা যাবে, পাশাপাশি অন্যান্য কাজগুলোও এখন করা যেতে পারে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলতে পারি, অনেকেই আছেন বা আমার এক বন্ধু আছে, ইউনিভার্সিটি ফ্রেন্ড, সে অনেকদিন সে একটা ব্যাংকার হিসেবে আছে। তো অনেকদিন ধরেই বিয়ে শাদী পড়াশোনা সবকিছুর পড়াবনি, সে আর আসলে ছবি আঁকার সময়টা হয়নি। এখন মানে অগাধ সময়ের মধ্যে, কারণ এখন সময় হাতে একদমই কম, সরি একদমই বেশি কোনো কাজ নাই। তো এই সময় বসে বসে সে অনেক বছর পরে আবার ছবি আঁকা শুরু করলো এবং কয়েকদিন আগে আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, সেই মেসেঞ্জার গ্রুপে সে শেয়ার করছিল ছবিগুলো এবং অসাধারণ মানে ছবি আঁকছে। তো যাদের এইসব ছোটখাটো স্বভাবগুলো আছে বা কিছু একটা করার ইচ্ছা আছে বা কোন সময় ভেবেছিল, সেই কাজগুলো এখন আসলে করা যেতে পারে, এটা একটা বিষয় আছে, এখন করা যেতে পারে। বা কারো যদি মনে হয় যে আমি আসলে উপস্থাপনার সঙ্গে জড়িত হতে চাই বা আমি কিছু বলতে চাই, এই সময়টা ভালো প্র্যাকটিস করার জন্য, তো এই প্র্যাকটিস গুলো ওরা চালিয়ে যেতে পারে। ধন্যবাদ আমি দীপকে। আসলে আমি একটু আমি দীপের হ্যাঁ সাথে একটু বলুন। অ্যাড করতে চাচ্ছি। জি আমার কাছে মনে হচ্ছে যে দীপ খুবই ভালো একটা কথা বলেছে, যে এখনকার সময়টা বাচ্চাদের জন্য খুবই জরুরি। কারণ আমরা অনেকেই আমাদের রেগুলার রুটিনের বাইরে আছি, এবং এমন একটা টাইমের মধ্যে আমরা এখন যাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি জানি না যে নেক্সট টাইমটা কি হবে। সো আনসার্টেনিটি আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক অ্যাম্পল টাইমও আছে আমাদের হাতে। তো আমার কাছে, আমি আগেও একবার একটা ভিডিও শেয়ার করেছিলাম আমাদের স্কাউট বন্ধুদের জন্য, যে এটাই আসলে সময় আমাদেরকে নিজেদেরকে নিয়ে ডিফারেন্ট ভাবে কিছু ভাবা। আর এখানে এটা সৃজনশীল বলতে কোনো একটা পার্টিকুলার ফরম্যাটে জিনিসটা ফেলতে হবে বা কোনো পার্টিকুলার ফিল্ড নিয়েই কাজ করতে হবে, এরকম আসলে আমি মনে করি না যে দিস ইজ দ্য রাইট ওয়ে টু ডু। প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রতিটা মানুষ নিজেদেরকে চেনা এবং বোঝা, যে নিজের আগ্রহটাকে বোঝা এবং সেই অনুযায়ী আসলে চর্চা করা। অনেক কিছু হতে পারে, যেমন দীপ বলছিল যে আমাদের আমাদের এক এক মানে সহকর্মী বা ফ্রেন্ড, সে ছবি আঁকতে শুরু করেছে। তো এই ধরনের ব্যাপারগুলোই আসলে আমাদের মনে হয় এখন আমাদেরকে এনকারেজ করা উচিত, যে ট্রাই সামথিং নিউ, যে যেটা আপনি কখনোই আগে করেন নাই সেই জিনিসটাকে আপনি নতুন করে করতে পারেন। অথবা অনেকদিন ধরে ভাবছিলেন যে আপনি করতে চাচ্ছেন, সেটা একটা ছোট লেখা দিয়ে শুরু হতে পারে, বা ছবি আঁকা দিয়ে শুরু হতে পারে, অথবা নতুন একটা চিন্তা দিয়ে শুরু হতে পারে। সো সৃজনশীলতা আসলে অনেক ভাবেই ব্যাখ্যা করা যায়। আর স্কাউটদের তো আসলে সৃজনশীলতার কোনো লিমিটেশন নাই, দে আর ভেরি ভেরি ক্রিয়েটিভ, সবসময় ছিল। সো এখন আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি আসলে, যে আমাদের স্কাউটরা অ্যাকচুয়ালি কি লেভেলের ক্রিয়েটিভ। আমার কাছে কিছু বন্ধুদের ডকুমেন্টস আছে, তার মধ্যে একটা কাপ স্কাউট মাত্র ক্লাস 5-এ পড়ে। তো তার একটা কাজ আমি একটু মনে করছি যে এখানে অ্যাকচুয়ালি দেখানোটা খুব জরুরি। এটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। জি। তো আমি যেখানে দেখাতে চাচ্ছিলাম আসলে, যে ছোট্ট একটা মানুষ মাত্র ক্লাস 5-এ পড়ে, সেই মানুষটা এত সুন্দর একটা বিল্ডিং
কে বানিয়েছে সিম্পল কিছু কাঠি মাধ্যমে। সো আমার কাছে জিনিসটা খুবই অ্যামেজিং লেগেছে যে এটা সে নিজে থেকেই করেছে, এবং হয়তোবা সে আগে কখনো এটাকে প্র্যাকটিসও করে নাই, মাথার মধ্যে ছিল, স্কুলের প্রেসারে করতে পারে নাই, কিন্তু এখন যেহেতু তার কাছে অনন্ত সময় আছে সে জিনিসটাকে করে পাঠিয়েছে। এবং আমি বেসিক্যালি অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমি খুবই অ্যাপ্রিসিয়েট করেছি যে সে এই লেভেলের একটা জিনিস চিন্তা করতে পারে। তো আই এম শিওর আমাদের বাকি স্কাউটসরাও খুবই ক্রিয়েটিভ, এবং তারাও তাদের মাঝখান থেকে তাদের শখের জিনিসগুলোকে খুঁজে নিতে পারবে এই সময়ের মধ্যে। ধন্যবাদ। আমি একটু যোগ করতে চাই আমার এন্ড থেকে। আমি মনে করি যে কোনো কিছু, সাধারণ হোক, কথা বলা হোক, বা ঘর গোছানো হোক, বা একটা ছবি আঁকাই হোক, এটা যদি সুন্দর করে সাজিয়ে আমি যদি উপস্থাপন যোগ্য করি বা মানুষের নজর কাড়বে বা দৃষ্টিনন্দন হবে, যদি এইভাবে উপস্থাপন করি, এটাই কিন্তু সৃজনশীলতা। আমার কাছে মনে হয় ডিফারেন্স বিটুইন সাধারণ স্টুডেন্ট এবং স্কাউট হচ্ছে, স্কাউটরা সৃজনশীল কেন, তারা কিন্তু আসলে অন্যদের মতো করে উপস্থাপন করে না। আমরা যেমন অন্যদের চেয়ে একটু আলাদা, গলায় স্কার্ফ পরছি বা ওয়াগেল পরছি, হয়তো এই ওয়াগেলটা আমি নিজে বানিয়ে নিয়েছি। আমার সৃজনশীলতা আসলে এখানেই। আমাদের স্কাউটরা সদা প্রস্তুত বলি, একটা স্কাউটকে যদি বলি যে তুমি একটু 5 মিনিট 2 মিনিট কথা বলো তো, একটা বক্তৃতা দাও তো, সে দিতে পারবে, সে একটা গান শোনাতে পারবে। সৃজনশীলতা এখানেই। আসলে এখানেই আসলে সাধারণ আর আমাদের স্কাউটদের মধ্যে পার্থক্য। তা আমার কাছে মনে হয় সৃজনশীলতাটাকে আমরা এইভাবে প্রকাশ করবো, এইভাবে ব্যাখ্যা করতে পারি, সৃজনশীলতা এরকম। জি, এই আপা যেটা বলছিলেন বা আপনিও এই কথার মধ্য থেকে আমি যেটা বুঝতে পারছিলাম, মাঝখানে আমার একটু সংযুক্তি বিচ্ছিন্ন হতে আমি নতুন করে আবার সংযুক্ত হয়েছে আপনাদের সাথে। তো যেটা বলছিলেন যে সবকিছুকে আসলে একটু ডিফারেন্ট করে করাটাই হচ্ছে সৃজনশীলতা। ধরেন ঘরটা গোছানো যেটা, সেটা আমজনতা মানে অন্যান্যরা যেভাবে গোছাচ্ছে সেটাকে একটু অন্যভাবে গোছানোটাই হচ্ছে সৃজনশীলতার মধ্যে। বা সবকিছু নিজের পড়ার টেবিলটাকে একটু গুছিয়ে রাখা। আবার আমি মনে করি সৃজনশীলতাটা হচ্ছে নিজে যখন একটা কাজ করছি তার বাইরে থেকে কোনো কাজ করাটাও একটা সৃজনশীলতার মধ্যে পড়ে। যেমন এখন একটা বন্ধের সময় আছে, আমরা আমাদের বাবা মাদেরকে বাসায় হেল্প করতে পারি, বাবাদের অফিসের কাজে না হোক, মাকে তো অন্তত ঘরের কাজে হেল্প করতে পারি, সেইগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের একটা সৃজনশীলতা আছে। আর আরেকটা বিষয় আমি এর সাথে যোগ করতে চাই, এটা আসলে সৃজনশীলতা বা মানসিক প্রশান্তির একটা বিষয় আছে। যেহেতু স্কাউটিং এ আপনার নাস্তিকতার কোনো জায়গা নেই, ডেফিনেটলি সবাই কেউ না কেউ কোনো না কোনো ধর্মের অনুসারী। আমরা যদি ঠিকমতো আমাদের মিনিমাম ইবাদতটুকুও করি, সেটাও কিন্তু একটা সৃজনশীলতার মধ্যেই পড়ে বলে আমি মনে করি। অ্যাটলিস্ট প্রত্যেকটা ধর্মই আমি যত জানি যে অন্তত সকালবেলা একটি প্রার্থনা থাকে, আমাদের ফজরের নামাজ হোক বা অন্যান্য ধর্মের সকালের যে প্রথম ইবাদতটি, সেটি যদি ঠিক মতো করেন, আপনি খেয়াল করে দেখবেন আপনারা ওই দিনটা কিন্তু আপনার খুব ভালো যায়, দিনটা কিন্তু অন্যরকম একটা প্রশান্তির মধ্যে দিয়ে যায়, এবং সেটাও কিন্তু একটা সৃজনশীলতার অংশ। মানে শুধু যে আমি গান গাইলাম, আমি নাচলাম বা আমি আবৃত্তি করলাম, ওরকম ওটাই যে সৃজনশীলতা তা কিন্তু না, বা আমি গল্প লিখলাম। আবার অনেকের মধ্যে অনেক ধরনের ক্রিয়েটিভিটি আছে যেটা হয়তো বা সময়ের অভাবে করা যায় না, সেটা ওরা চাইলে এই এই গ্যাপটুকু সময়ের মধ্যে করতে পারে। সেটা আমার মনে হয় একটা ভালো দিক হয়ে দাঁড়াবে। আমি যদি ভুল না করি, বাংলা স্কাউট সম্ভবত রচনা লেখা প্রতিযোগিতা বা মানে বাংলা স্কাউটসের সাথে যুক্ত কেউ এই ধরনের রচনা লেখা প্রতিযোগিতা একটি আয়োজন করেছে। সেটিতে যার লেখার হাত আছে তারা যদি লিখে দেয়, তাহলে সেটাও একটি সৃজনশীলতার অংশ হিসেবে আসবে। ধন্যবাদ দীপকে। আমাদের স্টুডিও তিনটি স্টুডিওতে আমাদের তিনজন আলোচক তিন জায়গায় বসে কথা বলছে, এবং তিন জায়গাতেই চা কফির ব্যবস্থা রয়েছে, যেমন টক শো গুলিতে থাকে। আমরা টক শো করছি, বেসিক্যালি খুব বেশি ফর্মাল ইন্টারভিউ বা এরকম কিছু নয়। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি, এবং আমাদের অভিজ্ঞতার সাথে যদি কারো মিলে যায় তাদের কথা কেউ কমেন্টস বক্সে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন, সেটা আমরা বলছি। আমাদের সাথে যুক্ত আছে রুকনুজ্জামান, সৈয়দ হায়দার আলী ভাই, রোভার মোহাম্মদ ফিরোজ উদ্দিন, লোকনাথ সাহা, তাহমিদুর রহমান, মাহি, বিএফ শাহিন ঢাকা, আর এম মাসুদ রানা ইসামতি মুক্ত থেকে আসছে। এই টকশোতে একটি সমস্যা, অতিথিবৃন্দ যার যার নিজের ব্যবস্থাপনাতে চা কফির ব্যবস্থা করছেন। সুন্দর কথা বলেছেন। অবশ্যই এটি হচ্ছে এই লকডাউনের একটি সুফল বলতে পারি, যে আমাদের কোনো স্টুডিও খরচ নেই, যার যার মতো করে করছি। এটা আমরা যদি বলি যে সৃজনশীলতা, এটাই কিন্তু স্কাউটের সৃজনশীলতা। আমরা যে সৃজনশীল ভাবে চিন্তা করেছি যে তিনজন একসাথে এসে লাইভে আমরা সবার সাথে কথা বলবো, ইন্টারাকশন করব, এটাই কিন্তু সৃজনশীলতা। এরকম চিন্তা আমাদের স্কাউটরা অহরহই করছে। আর আমি একটু তথ্য দিতে চাই, বাংলাদেশ স্কাউটস এই সময় স্কাউটদের জন্য সৃজনশীল কাজকর্মে উৎসাহ দেওয়ার জন্য কিছু প্রোগ্রাম করছে লাইভ, যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য শেখানোর ব্যবস্থা করছে,
কবিতা আবৃত্তি শেখানোর ব্যবস্থা করছে, কবিতা আবৃত্তি শেখানোর ব্যবস্থা করছে। পাশাপাশি আহ হাত ধোয়া চ্যালেঞ্জ, ভিডিও করা, আমাদের ছেলেমেয়েরা ভিডিও করতে ভয় পায় বা ভিডিওতে কথা বলতে ভয় পায়, এটা একটা সৃজনশীলতা, যে হাত ধোয়াটা একটা কাজ, এই কাজটাকে কিভাবে সৃজনশীল ভাবে উপস্থাপন করা যায়। আমাদের জাতীয় কমিশনার জনাব তহিদুল ইসলাম একটি মন্তব্য করেছেন, প্রবাবলি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু lots of significant scientific development of the world have been achieved. If we look at art and culture, lots of world classic work have been done at that time. So it has been observed that creativity usually comes out during any crisis time. It has also happened during our liberation war, and this is high time to nurture our creativity in any field of interest, because we have ample of time to think out of the box. Thank you, sir. Thank you very much. আমরা যেটা বলছিলাম, স্যার আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই কথার মাধ্যমে। এই কথার উপরেই তাহসিন, আপনি যদি কিছু বলেন। আমি আসলে এইটার সাথে এই একটু যোগ করতে চাচ্ছিলাম। স্যারকে অসম্ভব ধন্যবাদ যে উনি আমাদের সাথে এভাবে এনকারেজিং একটা এসএমএস মেসেজ পাঠিয়েছেন। আর আমি আসলে বলতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স জেনারেল টাইমের ক্রিয়েটিভিটি আর এখনকার এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশন, একটা অস্থিরতার মধ্যে আসলে ক্রিয়েটিভিটিকে আমি কিভাবে নার্চার করব, যেখানে অনেক ধরনের কিন্তু আমাদের প্রেশার, মেন্টাল প্রেশারও কিন্তু আসলে আছে, যেটাকে আমরা অস্বীকার করতে পারছি না। আমরা যতই বাসার ভিতরে থাকি না কেন, আমাদের সবার যার যার জায়গা থেকে আমরা কিছুটা হলেও উদ্বিগ্ন আছি। তো সেক্ষেত্রে আমার প্রথম যে কথাটা আমি সবাইকে আসলেই বলতে চাই সেটা হচ্ছে যে দিস ইজ এ টাইম ফর আস টু টেক আ পজ। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা অসম্ভব জোরে দৌড়াচ্ছিলাম সবাই যার যার জায়গা থেকে পৃথিবীতে, যে যে যার যার প্রফেশন থেকে, যে যে যার যার বয়স থেকে আমরা দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি আমরা কোথায় যে পৌঁছাচ্ছি সেটা হয়তো আমরা নিজেরাই জানি না। তো এই করোনার কারণে এই যে আমাদের একটা পজ হয়েছে জীবনে, আমার মনে হয় এই পজটাকে আমাদেরকে খুব নেগেটিভলি না নিয়ে উই শুড থিঙ্ক অফ দিস টাইম যে আসলে আমরা এই সময় কি করতে চাচ্ছি। আমরা থামি, আমরা একটু ভাবি। সিম্পল কারণ, মানে কেন আমি এখন বাসায় বসে থাকবো, কেন আমি স্কুলে যেতে পারবো না, কেন আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে পারবো না, আমি মাঠে গিয়ে খেলতে পারবো না। আমার বাসায় আমার নিজের বাচ্চা আছে, 13 বছরের মেয়ে, এবং আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারছি যে তার অস্থিরতা বাড়ছে দিনকে দিন। প্রথম থেকে সে যতটা ইজিলি ব্যাপারটা নিচ্ছিল, এখন আসলে সে আর নিচ্ছে না। অস্থির হয়ে যাচ্ছে, বারবার জিজ্ঞেস করছে কবে স্কুল শুরু হবে, কবে আমি ফ্রেন্ডসদের সাথে মিট করতে পারবো। তো এটা আমার মনে হয় প্রতিটা মানুষের ক্ষেত্রেই হচ্ছে। আমাদের স্কাউটস এর বন্ধুরা যারা আছে, রোভার, কাব, আমরা যারা অ্যাডাল্ট লিডাররা আছি, আমরাও যার যার জায়গা থেকে কিন্তু খুবই ব্যাপারটা নিয়ে চিন্তিত। তো এখন এটা দেখার বিষয় আছে যে আমরা এই জিনিসটাকে কিভাবে দেখতে চাই। ইটস আ ম্যাটার অফ পার্সপেক্টিভ। আমি এটাকে পজিটিভলিও নিতে পারি, আমি এটাকে নেগেটিভলিও নিতে পারি। কিছু কিছু সার্টেন সিচুয়েশন আছে যেটার উপর আমার কন্ট্রোল নাই। তো আমি আমার নেগেটিভ জিনিসগুলোকে আপাতত না ভাবি, আমি আমার এই সময়টা এই যে আল্লাহর কাছে শুকর করি যে আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে পারছি, সুস্থ আছি, আপনারা সবাই সুস্থ আছেন, আমাদের স্কাউটের বন্ধুরা সুস্থ আছে, বাবা মার সাথে আছে। হয়তোবা অনেক কিছু করতে পারছে না, কিন্তু স্টিল বাসা থেকেও আবার অনেক কিছু করা যায়। তো এই সময়টা while we are in this pause, আমি চাচ্ছি যে সবাই নিজস্ব একটা আত্ম উপলব্ধি করুক, এবং সেটা শুধু ক্রিয়েটিভ ফিল্ডে হতে হবে, নট নেসেসারি। এটা যে কোনো ধরনের থট প্রসেসে হতে পারে। আমরা এত ফাস্ট ছুটছিলাম নিজেদের জীবন নিয়ে, আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড টাইম ফর আস টু হ্যাভ আ পজ অ্যান্ড রিফ্লেক্ট আওয়ার রেগুলার লাইফ আর হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ। তো আমার স্কাউটের বন্ধুদের কাছে আমি যেটা বলবো যে তোমাদের সময়টা আসলে তোমাদের সামনে অনেক বড় একটা সময় আছে। তোমাদের লাইফের অনেক কিছু ডিসিশন বাকি আছে, অনেকগুলো স্তর বাকি আছে। তো যদি এমন মনে হয় যে এখনই তোমরা বুঝতে পারবে যে কি করতে চাও জীবনে, তো ট্রাই ডিফারেন্ট থিংস।
অনেক কিছু নিয়ে পড়ালেখা করতে পারো, অনেক বিষয় নিয়ে জানতে পারো, নিজেদের ইন্টারেস্ট গ্রো করতে পারো। তো মানুষের এইম ইন লাইফ যাকে বলে, সেটা আস্তে আস্তে লক্ষ্য ঠিক করা যেটা হয়, তো এই সময়ও কিন্তু সেটা করা যায়। তো আমার মনে হয় যে মাল্টিপল জিনিসকে ট্রাই করা খুব জরুরি। আহ যেমন যে মেয়েটা বা যেই ছেলেটা বাসায় কখনো রান্না করে না, সে মাকে আজকে একটা বিষয়, কিছু একটা জিনিসে হেল্প করে রান্না শিখতেই পারে। তো ইটস নট যে মানে রান্না শেখার জন্য শিখছি, ইটস আ ম্যাটার অফ মানে ইন্টারেস্ট। আমি শিখতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি জিনিসটা কিভাবে হয়। বা একটা বাবার কাছ থেকে হয়তো বা অফিসেরই কোনো একটা সিস্টেম বা যে কোনো কিছু, এনিথিং যেটা একটা পার্সোনাল মানুষকে ইন্টারেস্ট গ্রো করতে পারে। এখন ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট খুবই একটা বড় ব্যাপার, যে আমি অ্যাকচুয়ালি কোথায় ইন্টারেস্টেড। তো যে জন্য আমি কথাটা তুললাম, যে আমি আসলে আশা করব যে আমাদের যত কমেন্টস আসছে, আমাদেরকে একটু স্পেসিফিক সাবজেক্ট বলা হোক, কারণ আমাদের ক্রিয়েটিভিটি সাবজেক্ট কিন্তু অনেক vast। তো আমি ফ্রম বিইং অ্যান আর্কিটেক্ট পয়েন্ট অফ ভিউ, আমি কিন্তু আর্কিটেকচার নিয়ে অনেক ক্রিয়েটিভ কথা বলতে পারি। বাট আদৌ কি সবাই ইন্টারেস্টেড টু হিয়ার অ্যাবাউট আর্কিটেকচার, নাকি অন্য কিছু নিয়ে মানুষ কথা বলতে পারি? আমরা এখানে গল্প করতে বসছি। তো আমি আশা করবো যে আমাদেরকে আরো অনেক পয়েন্টস দেওয়া হোক কথা বলার জন্য। আমি একটু তাহসিন আপার সাথে যোগ করতে চাই, শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে। ওকে, জি। তাহসিন আপার সাথে আমি দুটো বিষয় আসলে একটু যোগ করতে চাই সঞ্চালকের অনুমতি নিয়ে। উনি যেটা বলছিলেন যে এখন আসলে যে সময়টা একটু অস্থিরতার মধ্যে যাচ্ছে, কিন্তু আমি যদিও এই বিষয়টা আসলে আজকে বলার মতো না, তারপর আমার কাছে মনে হয়েছে একজন স্কাউটার হিসেবে এটা আমার দায়িত্ব আজকে সবাইকে বলা, যারা যারা অন্তত শুনছেন। গতকালকে আমরা ফেসবুকে একটা দেখেছি যে 4জন স্কাউটার এই দাফনের সঙ্গে যুক্ত ছিলেন কোনো একটা জেলায়। সময়টা কিন্তু আসলে আবেগের না, আমি স্কাউট বলে আমাকে এক ধাপ এগিয়ে থাকতে হবে বা আমাকে সবাই যা করছেন আমাকে তা করতে হবে, সেটা কিন্তু না। আসলে নিজেদের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, সেটাও কিন্তু স্কাউটিং এর একটা বড় অংশ। কারণ আমরা আমাদের যে আইনের যে 3টা পার্ট জানি, দেশের প্রতি কর্তব্য, উপর সৃষ্টিকর্তার প্রতি কর্তব্য এবং নিজের প্রতি কর্তব্য। এই ধরনের পরিস্থিতিতে আসলে নিজের প্রতি কর্তব্যটা থাকা উচিত, দেশের প্রতি কর্তব্যটা থাকা উচিত। প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট লোক আছে। যদি এরপরে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন যে আমাদের স্কাউটারদের ওনাদের সাহায্যে এগিয়ে আসা উচিত, অবশ্যই বাংলা স্কাউটসের নির্দেশ মোতাবেক আমরা তো পরামর্শক্রমে আমরা নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বো। কিন্তু এই মুহূর্তে আসলে বাংলা স্কাউটসের নির্দেশনা আমাদের মানা উচিত, আমাদের স্টে মানে আবেগ দিয়ে যেন এই মুহূর্তটা না যায়। আর আরেকটা বিষয় আমি আপনার সাথে যোগ করতে চাচ্ছি, সেটা আমি আসলে কেন জানি বারবার হয়তোবা সময়টা একটু খারাপ বলে ইবাদতের দিকেই বেশি চলে যাচ্ছে। মানে আমি স্কুল কলেজের বাচ্চাদের জন্য বলছি, হয়তোবা ফার্স্ট ইয়ারে পড়ে বা 9-10-এ পড়ে, অনেকেই আছে 8-এ পড়ে। অনেক সময় পড়ার চাপের জন্য ছোটবেলা হয়তোবা কোরআন শরীফ পড়া হয়েছিল বা শেখা হয়েছিল হুজুরের কাছ থেকে, এই সময়টাতে পড়া হয়নি। যেহেতু সামনে খুব ভালো একটা সময় এটলিস্ট মুসলমানদের জন্য, রমজান মাস, আমরা বা দেখা যায় অন্যান্য বছর তারাবির নামাজটা থাকে, এই বছর অন্তত আমরা একটু চেষ্টা করে দেখতে পারি যে কতটুকু কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি আমরা, বা আমাদের এখনো মনে আছে কিনা। অনেকে হয়তোবা ক্লাস 5-6 এর পরে আর পড়ার সময় হচ্ছে না, কারণ অনেক সিলেবাস অনেক বেশি, পড়ার চাপ অনেক বেশি থাকে। এগুলোও কিন্তু আসলে করা যেতে পারে। আর অবশ্যই আপনার সাথে একমত যে আপনারা যদি আমাদেরকে স্পেসিফিক পয়েন্ট দেন, শিক্ষার বিষয় নিয়ে এগুলো কথা বলা আমাদের জন্য আরেকটু ইজি হবে। ধন্যবাদ দীপকে। পয়েন্ট আসছে। মেহজাবিন আক্তার নির্ঝর, এই এই বন্ধু আমাদের সেই প্রথম থেকে আছে এবং প্রথম থেকে কমেন্ট করে যাচ্ছে। উনি যে প্রশ্নটা করেছে, এটা আমার মানে আমি চিন্তা করেছি যেটা আমি জিজ্ঞেস করবো আমাদের আলোচকের উদ্দেশ্যে, আমাদের তাহসিন আলমের উদ্দেশ্যে। বারবার বলছে, আপু আপনি এত কিউট কেন। ওর এই কমেন্টটাই ও অনেকবার করেছে। এটা একটা সৃজনশীলতার ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে ও কিন্তু সেটা বুঝতে পেরেছে। আপনি একজন সৃজনশীল মানুষ, একজন আর্কিটেক্ট, চমৎকার ভাবে আপনি মানুষের গৃহসজ্জা করতে পারেন, বাড়ির অভ্যন্তর বাহির আপনি সাজিয়ে দেন। আপনার মনে সেই ধরনের সৃজনশীলতা আছে। আপনি ওর উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রথমে তো ধন্যবাদ জানাতে চাবো যে এরকম একটা আহ মন ভালো করে দেওয়ার মতো কমেন্ট করেছে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে অ্যাকচুয়ালি কিউট বলতে কি বোঝানো হচ্ছে আমি বুঝি নাই, বাট এনিওয়ে ইটস আ গুড কমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সৃজনশীলতার ক্ষেত্রে যদি বলা হয়, যে আমি আমার প্রফেশনালি খুব মজার একটা গল্প আছে, আমি একটু অ্যাকচুয়ালি শেয়ার করতে চাচ্ছি আমার সাথে, আমার সব বন্ধুদের সাথে এখানে। আম, অনেকে বলে যে মানুষ কবে থেকে জানে যে কে কি করতে চায়। আমি আসলে প্রথম থেকেই জানতাম যে আমি আর্কিটেক্টই হচ্ছে। আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার মনে আছে, আমার দাদা সিভিল ইঞ্জিনিয়ার বাই দ্য ওয়ে।
আমার নানা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সো আমরা খুব ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির বাচ্চা। সো আমি একবার আমার মাকে জিজ্ঞেস করলাম যে যারা বাসা বানায়, যারা বাসা আঁকে, তাদেরকে কি বলে? তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো আমার মা বললেন ইঞ্জিনিয়ার। তো আমি বললাম না না না, যারা ইঞ্জিনিয়ার তারা না, অন্য একজন, যারা আঁকে আঁকে তারা, তাদেরকে কি বলে? তখন আমার মা বললো আর্কিটেক্ট। সো ওই ক্লাস 3-র বাচ্চার মাথার মধ্যে এই ওয়ার্ডটা, ইটস আ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড, আর্কিটেক্ট, ঢুকে গেছে। এবং তারপর থেকে আমার শয়নে স্বপনে সবকিছুতে আমি আসলে আর্কিটেক্টই হতে চাচ্ছি। আমি নিজের মতো করে ছোট ছোট করে স্কেচ আঁকি, আমি বাসা ডিজাইন করতে চাই, আমি কিরকম স্পেসেস হবে ডিজাইন করতে চাই। আর মনে আছে আমি খুব ছাদ আঁকতাম, ডিফারেন্ট লেভেলের জায়গায় মানুষজন গল্প করছে, এক এক ছাদে এক এক অ্যাক্টিভিটি হচ্ছে। এটা আমি ছোটবেলা থেকে আঁকতাম, আসলে না বুঝে আঁকতাম কমপ্লিটলি। এখন বুঝি। এখন যখন আমি অ্যাকচুয়ালি বাসা ডিজাইন করি, এখন আমি বুঝি যে প্রতিটা স্পেসের এক একটা ভ্যালু আছে, প্রতিটা স্পেসের একটা ক্যারেক্টার আছে, এবং সেটাকে আমরা ডিফাইন করতে পারি থ্রু আওয়ার ডিজাইন। যেমন আমি যখন একটা মানুষের প্রাইভেট স্পেস ডিজাইন করব, একটা বাসা ডিজাইন করব, সেটার ক্ষেত্রে আমার সেই মানুষটাকে জানা খুব জরুরি। কাজেই আমি একটু পার্সোনালাইজ ভাবে অ্যাকচুয়ালি আমার কাজগুলো করি। আমি আমার ক্লায়েন্টদেরকে পার্সোনালি জানতে চাই যে ওনারা আসলে কিভাবে থাকেন, কিভাবে পছন্দ করেন, ওনাদের ডেইলি অ্যাক্টিভিটি কি। সো এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি যে ঘরটা বানিয়ে দিচ্ছি বা সাজিয়ে দিচ্ছি, সেই জায়গাটাকে উনি ইউজ করবে। সো যেটা আমাদেরকে সবসময় আর্কিটেকচার শেখানো হতো, যে আর্কিটেকচার ইজ ইয়োর বেবি, বাট ইউ ক্যানট নারিশ ইয়োর বেবি ইয়োর সেলফ। মানে ব্যাপারটা খুবই হতাশাজনক। মানে আমি বানিয়ে আরেকজনের হাতে তুলে দিচ্ছি আমার বাচ্চাকে, তো সেই বাচ্চাকে সেই লালন পালন করবে, সেই সেই জায়গাটাকে ইউজ করবে এবং তার মতো করে ইউজ করবে। এবং খুব মজার ব্যাপার দেখা যায় যে আমার কাজগুলোকে যখন আমি পরে রিভিজিট করি, তখন আমি আসলে আরো বেশি মজা পাই। যে আমি যেভাবে ভেবেছিলাম যে এই জায়গাটা হয়তো বা এইভাবে গুছানো থাকবে, ওটা ভাবে গুছানো থাকে না। কারণ যে ব্যবহার করছে সে তার মতো করে ব্যবহার করে। তো ক্রিয়েটিভিটি বলেন বা প্রফেশন বলেন বা যাই বলেন না কেন, আমি আসলে আমার কাজটাকে অসম্ভব ভালোবাসি। এটা আমি আহ, একদম নিঃসন্দেহে বলতে পারি যে আমি যতটুকু কাজ করি, আমি খুব অল্প কাজ করি, কিন্তু আমি আমার কাজকে ভালোবাসি। এবং আমি খুব ভালোবাসি দেখেই আমি খুব উম, কি বলবো, খুবই ইন্টিমেট আসলে আমার কাজের ব্যাপারে। আহ ভালো খারাপ জানি না, সেটা আমার ক্লায়েন্টরা বলবে, কিন্তু আমি খুব মজা পাই আমার কাজে। আর সবসময় আর্কিটেক্টই হতে চেয়েছিলাম, তাই আর্কিটেক্টই হয়েছি। আর এখন আমার মেয়ের ঠেলায় পড়ে আসলে বলতে পারবো, আমার মেয়ে খুব ভালো পিয়ানো বাজায়। তো এই বন্ধের মধ্যে সে খুব চেষ্টা করছে আমাকে একটু সাংস্কৃতিক মনা করতে, আমাকে একটু পিয়ানো বাজানো শিখাতে। খুব ডিফিকাল্ট এই ব্যাপারটা, আমার মাথায় একেবারেই ঢুকে না, কিন্তু আমি অনেক চেষ্টা করছি যেন আমি একটু শিখতে পারি এই বন্ধের সময়টাতে সামথিং ডিফারেন্ট, যেটা আমি কখনো করি নাই। থ্যাংক ইউ ম্যাম, আপনার সাথে আমি একমত। আমি এই কথাটি এখন বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রত্যেকের কিছু সুপ্ত স্বপ্ন থাকে বা বাসনা থাকে বা চিন্তা থাকে, যে, ইস আমি যদি কখনো গল্প লিখতে পারতাম, বা আমি যদি কখনো গিটার বাজাতে পারতাম, বা আমি যদি কখনো ছবি আঁকতে পারতাম। বাট সময়ের অভাবে হয় না, স্কুলের পড়াশোনা, কলেজের পড়াশোনা, বাইরে যাওয়া, অনেক কাজ, খেলাধুলা, যে যে কারণে যে কাজে ব্যস্ত থাকে সেটা নিয়ে। বাট এখন যেহেতু আমাদের অন্য কোনো ব্যস্ততা নেই, আমি পারি বা না পারি, একবার যদি চেষ্টা করি যে আমার সেই সৃজনশীল জায়গাটা, আমি একটু ছবি আঁকার চেষ্টা করলাম, বা একটু গিটার বাজানোর চেষ্টা করলাম, একটু গান গাওয়ার চেষ্টা করলাম, পিয়ানো বাজানোর চেষ্টা করলাম, হোক বা না হোক, যদি ভালো কিছু নাও হয়, আমি তো প্রফেশনাল হতে যাচ্ছি না, বাট আমার মনের খোরাক, আমার মনটা ভালো লাগলো, আমি এটা নিজে চেষ্টা করলাম, কখনো বলতে পারবো যে আমি তো চেষ্টা করেছিলাম, হয়তো আবার হয় নাই, বা আমি এটার জন্য হয়তো, আমি না, মেসি নিশ্চয়ই ক্রিকেটার হতে চাইনি, কিন্তু এই এই বন্ধে হয়তো সে ক্রিকেটের ব্যাট নিয়ে তার ছেলের সাথে যদি খেলাধুলা করে, এটা তো একটা ডিফারেন্ট জিনিস। সো এই সময়টাকে কাজে লাগানোর জন্য আপনার সেই সময়ের অভাবে যে কাজগুলি করতে না পারা, সেই কাজগুলিকে নিয়ে আসুন। আমাদের দ্বীপের জন্য একটা প্রশ্ন আসছে। দ্বীপকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো সংবাদ উপস্থাপক, সংবাদ উপস্থাপনা বা ব্রডকাস্ট জার্নালিজম, এটি একটি সৃজনশীল কাজ। এখানে আসার জন্য আমাদের স্কাউটদের বা রোভারদেরকে আপনি কি পরামর্শ দিবেন? খুব সংক্ষেপে তার ওয়েটা যদি একটু বলে দিন, ভবিষ্যতে হয়তো তাকে সেটাই সেই প্রফেশনে বা সেই কাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হবে।
আচ্ছা, এটা শুধু স্কাউটিং এ যিনি প্রশ্নটি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তাকে তার জন্য আগে আমি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ স্কাউটস এর পিআর এন্ড মার্কেটিং ডিভিশন নিয়মিতই এই ধরনের কোর্সের আয়োজন করে থাকছে। শুধু বেসিক কোর্স এতদিন করা, তো এখন সম্ভবত অ্যাডভান্স কোর্সও করাচ্ছে। এটি এর সাথে একটু যোগাযোগ রাখলে হয় বা এই বিষয়টি খেয়াল রাখলে হয়। এর বাইরে বাসায় যেহেতু এখনকার যে সময়টুকু, এখনকার এই সময়টুকুতে শুধু মানে সংবাদ উপস্থাপক হওয়া বা উপস্থাপক হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, বিশেষত সংবাদ উপস্থাপক হওয়ার জন্য আপনাকে নিউজে মুটে থাকা। নিউজে মুটে থাকার বিষয়টা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস সংবাদ সম্পর্কে জানতে হবে। এর অর্থ এই নয় যে আমি এখন সারাদিন টেলিভিশনের সামনে বসে থাকলাম বা নিউজটা দেখলাম। অন্তত আমি এই প্রসঙ্গের বাইরে গিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমি গত এক সপ্তাহ আগে আমাদের WHO হু এর যে চিফ, ওনার একটি স্টেটমেন্ট শুনছিলাম। উনি স্পিচে বলেছেন কিন্তু যে দিনে 2বারের বেশি আপনারা সংবাদ দেখবেন না। কারণ 2বারের বেশি সংবাদ দেখলে, কারণ এখনকার সময়টা যেহেতু একটু ক্রান্তিকালীন সময়, একটু সংকটকালীন সময়, বেশি দেখলে আমাদের এক ধরনের মানসিক চাপের সৃষ্টি হবে। তো এর বাইরে গিয়ে হচ্ছে যে যখন সময় আমাদের নিউজ দেখা আজকাল খুব কঠিন কাজ না। আমাদের সবার হাতে স্মার্টফোন আছে, আমরা স্মার্টফোনে যে কোনো একটা অনলাইন নিউজ পেপার যেটা গ্রহণযোগ্য, লাইক প্রথম আলো বা অন্য যে কোনো একটা কিছু থেকে জানা যায়, বা নিচের টেলিভিশনের স্ক্রলটা যেটা যাচ্ছে, এরকম স্ক্রলটা আমরা একবার দেখলেও নিউজ গুলা জানতে পারি। আর নিজের চর্চার বিষয়টা হচ্ছে যে আমি যে পত্রিকাটা আছে আমার সামনে, অন্তত আমার পড়ার যে বইটা আছে বা গল্পের বইটা আছে, সেটাকে যদি আমি নিউজের মতো করে আমার ফোনে একটু রেকর্ড করে আমি নিজে থেকে 2-3 বার শুনি, যদি আমার উচ্চারণগুলো ঠিক থাকে সেটা আমার জন্য একটা কাজ দিবে। তারপরে আরেকটা বিষয় কাজ দিবে, আমাদের মুখের কিছু ব্যায়াম আছে, সেটা আসলে এত ছোট্ট সময়ে বলা সম্ভব না, কিন্তু আমি আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত ওই কথাগুলো যেগুলো আমি রেকর্ড করেছি এগুলো 5-6 বার বলার চেষ্টা করি, তাহলে আমার মধ্যে জড়তাটা যেটা আছে সেটা কেটে যাবে। অন্তত এই জিনিসগুলো হচ্ছে বেসিক। এরপরে তো আমার সাথে যাদের পরিচয় আছে বা যারা জানতে চায় তাদের তো সুযোগটা আছেই। এই চর্চাটুকু আমরা এই সময়টা করতে পারি। শুধু এর অর্থই না যে সবাইকেই সংবাদ উপস্থাপক বা অনুষ্ঠান উপস্থাপক হতে পারে। স্কুলে বা ক্লাসে সবার সামনে, বা যারা এখন স্কুল কলেজে আছে তারা হয়তো ভবিষ্যতে ইউনিভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটিতে কিন্তু প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখনকার ইউনিভার্সিটিগুলোতে। তো এই ইউনিভার্সিটিগুলোতে প্রেজেন্টেশন দিতে পারাটাও কিন্তু একটা বড় বিষয়, মানুষের সামনে কথা বলাটা। তো এই চর্চাটা অন্তত এই সময় থেকে হয়ে যাবে। ধন্যবাদ দীপকে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের গার্লস স্কাউটিং বিভাগের জাতীয় উপকমিশনার মাহবুবা আপা। উনি আমাদের তিনজনকে শুভেচ্ছা জানিয়েছে। গিলোয়েল ওপেন স্কাউট গ্রুপ থেকে লিখেছে আসানুর রহমান মল্লিক, রনি, এছাড়াও আছে তাজরিন, আলামিন, রবি তো বারবারই লিখছে। আরিফুজ্জামান স্যার একটি বড় মন্তব্য করেছেন, আমরা একটু পড়ি। প্রতিটি মানুষের মধ্যেই জন্মগতভাবে কোনো না কোনো বিশেষ গুণাবলী বিদ্যমান, যা যত্ন করে প্রকাশ করা, চর্চার মাধ্যমে আরো সুন্দর করে তুলে ধরা। এছাড়াও যা হতে চাই অথবা যার মতো হতে চাই তাকে নিয়ে সেভাবে সেই মতো চেষ্টা করলে অনেক সফলতা পাওয়া যায়। স্কাউট প্রোগ্রামে অনেক সৃজনশীল উদাহরণ রয়েছে। যথার্থই বলেছেন আমাদের জাতীয় উপকমিশনার ট্রেনিং, যে আমাদের স্কাউটিং এর প্রতিটা ধাপই কিন্তু সৃজনশীল ভাবে সাজানো। এই জন্য আমরা প্রথমেই বলেছি যে সাধারণ স্কাউট, সাধারণ ছাত্রছাত্রীদের চেয়ে আমাদের স্কাউটরা কেন আলাদা, কেন সৃজনশীল। স্কাউটদের পোশাক পরাটাই যেহেতু সৃজনশীল, একটা স্কার্ফ পরা, আপনারা হয়তো অনেকেই জানেন, এখানে নন স্কাউট অনেকেই হয়তো দেখছেন, স্কার্ফেরও কিন্তু ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে। শুধু একটা গলায় কাপড়কে আমরা ত্রিকোণা করে বেঁধে পড়লাম তা নয়, এই কাপড়ের অনেক রকম ব্যবহার রয়েছে যা আমরা স্কাউটিং করতে গেলে শিখি। আমাদের প্রতি দৈনন্দিন কাজে আমাদের এই ব্যাপারগুলি কাজে লাগবে। জে এম কামরুজ্জামান বিশাল বড় এক মন্তব্য করেছে, আমার আম্মু তার জীবনের এতটা সময় ধরে আমাদের আমাদের সবাইকে ভালোবাসার সাথে রান্না করে খাওয়াচ্ছেন, কখনো বুঝতে পারে নাই প্রতিনিয়ত রান্না করাটা যে কতটা কষ্টের। এই লকডাউনের ঢাকার বাসায় একা একা থেকে শুধুমাত্র নিজের জন্য রান্না করে সেটা উপলব্ধি করতে পারছি। আর পরশুদিন কল করে আম্মুকে বলেছি যে তুমি কিভাবে এতদিন ধরে আমাদের রান্না করে খাওয়াচ্ছ। এই উপলব্ধি করানোর জন্য করোনাকে ধন্যবাদ। এই করোনা, এই লকডাউন আমাদের অনেক কিছু উপলব্ধি করে দিচ্ছে, আর যার কারণে আমরা হয়তো অনেক কিছু রিয়েলাইজ করতে পারছি। আমি একটা কনফেস করতে চাই এবং সবাইকে বলতে চাই যে পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা আমাদের সকলের দায়িত্ব, এবং তাদের প্রতি যে ভালোবাসা এবং কৃতজ্ঞতা এটা এক্সপ্রেস করতে পারার একটা সৃজনশীলতা। অনেকে বলে বাবাকে কিভাবে বলবো, মাকে কিভাবে গিয়ে মা তোমাকে অনেক ভালোবাসি এই কথাটা বলবো, লজ্জা লাগে। এই কথাটা বলতে পারাটা অনেক বড় সৃজনশীলতা। যে আমরা যে তারা যে আমাদের জন্য কষ্টটা করে, হয়তো আজকালকার বেবিরা, বাচ্চারা এটা খুব সহজেই বলতে পারে, যাদের বয়স এখন 40-50 তারা হয়তো এটা বলতে একটু লজ্জা বোধ করে। যে বলে ফেলেন, যারা যারা শুনছেন তারা বলে ফেলেন, এটা একটা বড় সৃজনশীলতার উদাহরণ হয়ে থাকবে। প্রথমেই আমি আমাদের ডেপুটি ন্যাশনাল কমিশনার ট্রেনিং আরিফুজ্জামান স্যারকে একটু ধন্যবাদ দিব।
এবং আমি ওনাকে পার্সোনালি বলতে চাই যে আমার আসলে ওনার কণ্ঠ এবং ওনার দ্য ওয়ে হি থ্রোজ ওয়াইল হি স্পিক, যখন কথা বলেন, উনি যেভাবে কথা বলেন আমার অসম্ভব পছন্দ। তো এই প্ল্যাটফর্মে আমি একটু সুযোগ নিচ্ছি ওনাকে এই কথাটা জানানোর জন্য। আর আম, একটা খুব সুন্দর কমেন্ট এসছে আমাদের রোভারের কাছ থেকে, আই বিলিভ, যে এতদিন আমরা এটা অনুধাবনই করি নাই যে আমাদের মারা যে রেগুলার যে কাজটা করে যান দিনের পর দিন, সেই কাজটা কতটা টায়ারিং এবং কতটা মানে একঘেয়েমি হয়ে যায় আসলে। তো আসলে থ্যাঙ্কস টু দিস পজ টাইম আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে আমাদেরকে আসলে বুঝতে হবে যে এই সময়টাকে আমরা কিভাবে পজিটিভলি দেখতে পারি। তো আরেকটা বিষয়ের দিকে আমি আসলে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যে আম, আমাদের এখানে অনেকখানি সময় আমরা পড়ালেখার থেকে দূরে থাকছি। আমাদের বাচ্চারা অ্যাকচুয়ালি প্রপারলি যেটাকে স্কুলিং বলে সেটা অ্যাকচুয়ালি করতে পারছে না। অনেক ধরনের সমস্যা হতে পারে এবং অ্যাকচুয়ালি যেটা হবে যে যখন ইনশাল্লাহ আমরা এই প্রবলেম থেকে বের হয়ে যাব, সবাইকে কিন্তু আবার স্কুলে ফেরত চলে যেতে হবে। কাজে এটা একজন অ্যাডাল্ট লিডার হিসাবে এবং অবশ্যই একজন মা হিসেবে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে বাসায় বসে যতটুকু সময় হয় বইগুলাকে একটু উল্টে পুল্টে দেখে কিছুটা পড়তে চেষ্টা করা উচিত, বুঝতে চেষ্টা করা উচিত। এবং যেহেতু আমরা স্কাউট, আমরা জানি যে একে অন্যকে সাহায্য করতে হয় এবং আমরা এই ব্যাপারটাতে খুবই অ্যাক্টিভ, আমরা সবাই সবাইকে সাহায্যই করতে চাই। কাজে আমি খুব রিকোয়েস্ট করব যে যারা ভালো স্টুডেন্ট আছে এবং যারা জানে যে তারা আহ, এই সাবজেক্টটা সম্পর্কে অনেক ভালো, আরেকজনকে হেল্প করতে পারবে, তো নিজের বন্ধুকে আসলে এই ব্যাপারটাতে আমরা হেল্প করতেই পারি। সো ইটস নট অনলি অ্যাবাউট বিইং ক্রিয়েটিভ অর বিইং সামথিং এলস, যে আমি হঠাৎ করে 2 মাসের মধ্যে অন্য কেউ কিছু হয়ে গেলাম। এই কাজটার পাশাপাশি আমার মনে হয় আমাদের রেগুলার যে দায়িত্বটা আছে নিজেদের প্রতি, সেটা হচ্ছে পড়াশোনা, পড়াশোনা এবং অবশ্যই পড়াশোনা। কাজে সেই জিনিসটার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমরা একে অন্যকে হেল্প করতে পারি। আমাদের স্কুল থাকুক আর না থাকুক, যে কোনো সাবজেক্ট নিয়ে আমরা বসতে পারি, আহ বন্ধুরা আলোচনা করতে পারি এবং নিজেরা সেই সম্পর্কে প্রপার জ্ঞানও অর্জন করতে পারি। তো এখানে সৃজনশীলতা সেভাবে বের হয়ে আসতে পারে যে আম, অনেকে বুঝতে পারে যে সে পড়তে না, পড়াতেও পারে আসলে। তো এই ব্যাপারটা খুব জরুরি এবং আমি আশা করবো যে আমাদের স্কাউটরা পড়াশোনাটাকে ঠিক রাখবে। থ্যাংক ইউ নাসরিন আলম। আমাদের সময় শেষের দিকে চলে আসছে। আমার দীপকে বলছি আমার খুব এই বিষয়ে একটু ছোট্ট বিষয় জানা ছিল তাসিন আপার কাছে, সেটা হচ্ছে উনি চমৎকার ভাবে বললেন। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আসলে আমাদেরকে স্কুলে যেতে হবে, আবার ওই পড়াশোনা থেকে যেন আমরা একদম ডিটাচ না হয়ে যাই। উনি বলেছেন যে কিন্তু জানার বিষয়টি সেটি হচ্ছে যে উনি মানে উনার আম্মাকে ধন্যবাদ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে উনার আম্মাকে চিনি, কারণ উনি আমাদের এই দলের সভাপতি ছিলেন একটা সময়, সমতট মুক্ত স্কাউট গ্রুপের, যে দলের সাথে আমি যুক্ত। উনি এটার সভাপতি ছিলেন। আমার অনেক ম্যাডামের সাথে দেখা হয়েছে এবং উনি আমার ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, তো আমার সাথে অনেকবার কথাও হয়েছে ওনার। তো যেটা আমি জানতে চাচ্ছি, উনি ধন্যবাদ দিয়েছেন, এখন উনার মেয়ের কাছ থেকে জানতে হবে আসলে উনার মেয়ে ওনাকে ধন্যবাদ দিচ্ছে কি না রান্নার জন্য, নাকি উনার রান্নার সাথে আসলে খুব একটা সম্পর্ক নাই বিষয়টি। আহ আসলে মানুষ। যেটা যেটা আসলে সত্যি কথা, এটা স্বীকার করতে হয়, যেরকম হিমেল ভাই স্বীকার করেছে আসলে, যে আমরা খুব আসলে আমরা আমাদের মাদেরকে ধন্যবাদ দিই না। এবং সেই কাতারে আমি নিজেও পড়ি এবং এটা খুবই দুঃখজনক এবং আমি আসলে সবার সামনে স্বীকার করছি এবং আই উইল ট্রাই টু চেঞ্জ দিস ফ্যাক্ট, যে আমার মাকে আসলে আমার কখনোই বলা হয় না যে আহ, সে কতটা কষ্ট করছে এবং শি ইজ অলমোস্ট লাইক আওয়ার শ্যাডো, বাট শ্যাডো বাট সাপোর্ট সিস্টেম অ্যাজ ওয়েল। মানে আমাদের সবকিছু কিন্তু সে সুন্দর করে গুছিয়ে দেয় এবং আমরা সেটাকে বুঝিও না। তো আম, এবং এখনো সে গুছিয়ে দিয়ে চলছে। তো এই সময়টার মধ্যে যেটা আমি পার্সোনালি ট্রাই করছি সেটা হচ্ছে যে, যেহেতু আমি মোস্ট অফ দ্য টাইম অফিস থাকি, আমি আসলে বাসায় থাকি না। এখন যেহেতু আমি অনেক সময় বাসায় আছি, আমি তাকে হেল্প করার চেষ্টা করি, যেভাবেই পারি হেল্প করার চেষ্টা করছি আসলে।
বাট আই উড রিয়েলি লাইক টু টেক দিস অপরচুনিটি আমার মাকে বলার জন্য যে আসলে আমার মা বলে কোনো কথা না, আমার মনে হয় সবার মাই তারা সাইলেন্টলি আমাদেরকে অনেকভাবে সাপোর্ট দিয়ে যান এবং উইদাউট এনি এক্সপেকটেশন আমাদের কাছ থেকে ইন রিটার্ন। তো আমার মনে হয়, আর যেহেতু আমি নিজে এখন একজন মা হয়েছি, আমার মা সারা জীবন বলতো যে মা হও তখন বুঝবা। তো আমি মা হওয়ার পর আসলে বুঝি যে এক্সপেকটেশন থাকে না, কিন্তু বাচ্চা কাছ থেকে যখন অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় তখন ভালো লাগে। তো আই উড লাইক টু সে যে আসলেই আমার আমি খুবই কি বলবো, আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই মম। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কনফার্মেশন। আশা করি এই তথ্যটি তার কাছে পৌঁছে যাবে। দীপ, আমি সকলকে ধন্যবাদ দিতে চাই আরেকবার, এবং সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই, সৃজনশীলতা তো আসলে অনেক বড় একটা বিষয়। আমার পছন্দের ভালো লাগার কাজগুলো আমার পড়াশোনার পাশাপাশি ছোট ছোট সময় বের করে আমি কাজগুলো করতে চেষ্টা করি, যেটা আমার ভালো লাগে, কারণ এখন এই সময়টাতে আমরা ইউটিলাইজ করি। আর অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমরা সবাই এখন ঘরে থাকবো, নিজেরা সেফ থাকবো, এটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি মনে করি স্কাউটরা ঘরের ভিতরে থাকাটাই এই মুহূর্তে সৃজনশীলতার সবচেয়ে বড় একটা অংশ। কারণে অকারণে বাইরে যাওয়াটা আসলে সৃজনশীলতার অংশ না। আমরা সবাই সবার জন্য দোয়া করি। ধন্যবাদ। দীপের কথার সাথে মানে একই পথে আমি হাঁটতে চাচ্ছি আসলে, যে সৃজনশীলতার ব্যাপ্তিটা অনেক বড়। সো এটা কে ছোট কোনো একটা পার্টিকুলার স্ট্রিমে না দেখে আমরা আসলে এটাকে লেটস বি ওপেন অ্যাবাউট ইট। আর আমরা নিজেদেরটাকে অনুধাবন করতে পারি যেন এই সময়, আমি সেটাই আশা করব। আর যেরকম দীপ বললো, এটাই আমারও সবার কাছে অনুরোধ এবং কাম্য যে স্কাউটরা যেহেতু অবশ্যই আহ বাধ্য এবং তারা জানে যে আহ আহ, মানে কিভাবে সবার কথা শুনতে হয় এবং অ্যাকচুয়ালি কথা মানতে হয়। তো আমি আশা করব যে যে ধরনের ঘটনা, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেরকম কোনো ঘটনা আর হবে না। এবং আমাদের স্কাউটদের এখন একমাত্র দায়িত্ব, যেটা আমরা সবাই বারবার বলছি, যে আমাদেরকে এখন আসলে ঘরেই থাকতে হবে এবং ঘরে থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবো এবং আমরা আর এই সিচুয়েশনকে আরো খারাপ করা থেকে বিরত থাকবো আসলে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের সাথে যারা লাইভে প্রথম থেকে ছিলেন, শেষ পর্যায়ে পর্যন্ত আসছেন বা কমেন্টস করেছেন, সবাইকে ধন্যবাদ। পরিশেষে বাংলাদেশ স্কাউটসের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী নির্দেশনা হওয়ার আগ পর্যন্ত আমরা এখন পর্যন্ত সবাই ঘরে থাকবো, বাসায় থেকে পড়াশোনা করবো, বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবো, নিজের কিছু বাবা মার কাছ থেকে শিখে নেব। এটা আমাদের জন্য যে সময়টা রয়েছে, এই সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাবো। সবাই ভালো থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশ থেকে সহসাই এই মহামারী চলে যায় বা আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।